উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন, আমরা শুনব। প্রথমে সমস্ত ভক্তমণ্ডলীকে বলবো, ঠাকুর একটা কথা বলছেন, দূরে থাকলে পর আর কাছে এলে আপন। আর যে সমস্ত ভাইরা দূরে সমস্ত রোডে বসে আছো, তোমরা যদি সামনে এসে বসো তাহলে আমি জানবো যে আমি আপনজনের কাছে এসেছি। আর যদি তোমরা বাদে বসে থাকো, রোডে বসে থাকো, তাহলে জানবো তোমাদের আমি আপনজন নয়। এরপরে বলবো, মাই ডিয়ার ফাদার, মাদার অ্যান্ড সিস্টার, সমবেত ভাই বোন, মা, যুগে জ্যেষ্ঠ মায়েরা বসে আছে, ভাইয়েরা বসে আছে, সবার কাছে আমার আন্তরিক ভালোবাসা। আমি কিন্তু তোমাদের মধ্যে সবার মধ্যে একটু আপনজন। আমি রামকৃষ্ণ মিশনের মহারাজ হতে পারি, কিন্তু আমি একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান। ইসলাম ধর্মের যে মেন কথা, যে আমিনা যুদ্ধ পান করে আমি মানুষ হয়েছি। আমার পিতা এবং মাতা ইংরেজদের যুদ্ধেতে দেহ দিয়েছে, অর্থাৎ স্বাধীনতার জন্য তারা দেহ ত্যাগ করেছে। এবং তখন আমার বয়স ছিল 7 মাস। এই 7 মাসে আমিনার কাছে আমি মানুষ হয়েছি। এবং রামকৃষ্ণ মিশনের সারদা মায়ের যে প্রিয় শিষ্য স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে আমি রামকৃষ্ণ মিশন ভাব আদর্শ দ্বারা আজ এই সন্ন্যাস পথে এসেছি। সেই জন্য আমি আগে ইসলাম ধর্মের সমস্ত ভাইদিকে আমি নিজের মনে করি, তারপরে হিন্দু ভাইদের কথা ভাবি। এবং এখানে আর একটা কথা বলবো, যে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে মালদহর মাটিতে সমবেত সমস্ত ভাই বোন মায়েরা যারা বসে আছে, এইখানে একটা কুচকুচে কালো মেঘ মানে এই জমি তলার একটা সমস্ত সংগঠন। আর এইখানে একটা দেব কিন্তু আবির্ভূত হয়েছেন, সেটাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি ভারতবর্ষের মাতা এবং জনগণের মাতা। তিনি আজকে আইনের সংগঠনে সমস্ত দেশকে রক্ষা করার জন্যে, ভাইয়াদিকে রক্ষা করার জন্যে তিনি আজকে এখানে আবির্ভূত হয়েছে। আমি আরেকটা কথা বলবো, জননী সারদা মা তিনি কৃষকদের জন্য এমন কিছু কাজ করে গেছে, যে কাজগুলো আমরা কল্পনা করলে আমরা ভাবো বিশাল কাজগুলো। স্বামী বিবেকানন্দ আমেরিকা ধর্মসভা থেকে যখন বক্তৃতা দিয়ে ফেরার পরে মা জননী সারদাকে বললো, মা আমেরিকার থেকে আমি জয় পতাকা উড়িয়ে এসেছি। মা তখন বললো, আগে ইসলাম ভাই বোনদের কথা বলো, আগে তাদের তুমি কাজ করো, করে যদি তোমার সময় থাকে হিন্দু ভাই বোনের কথা ভাবো। তাই স্বামী বিবেকানন্দ কি করলেন না, মায়ের অনুসন্ধান করছেন, মা কোথায় আছে না চাষি ভাইদের জন্য মাঠে আছেন। মাঠে চাষিদের ভাইদের বলছেন, তোমাদের পাশে আমি আছি, তোমরা চাষ করো, ফসল ফলাও, এবং আমাদের মঠ মিশন মসজিদ সব জায়গায় ফসল দাও, সব মানুষের আহার যোগাও। এবং যথাসময় একটা দুঃখের কাহিনী হলো, সারদা মা যখন চলে গেছেন, দেহ রেখে দিয়েছে, চাষি ভাইরা বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ সব জেলা চাষি ভাইরা ফসল নিয়ে জয়রামবাটিতে তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা বাগবাজারে মায়ের বাড়িতে গেছেন, ফসল তারা বিক্রি করেননি। সেই ফসল কেন মা খেতেছে, যে মাকে দেওয়া হবে। আর স্বামী বিবেকানন্দ মন্দিরের নিচে বসেছিলেন, দেখলেন 108 জন চাষি তার মাথায় তার বাজরা আছে, তারা ফসল নিয়ে এসেছেন। তারা বলছেন যে আমরা মা ফসল খেয়েছে, আমরা ফসল বাজারে বিক্রি করি না, আমরা মায়ের জন্য কিনে এনেছি। স্বামীজি চোখের জল ফেলতে ফেলতে বললেন, তোমাদের মা চেয়েছে, তোমরা দোতলায় উঠে যাও, তোমার মা ওখানেই আছে। মায়ের দেহ তখন খুলে গেছে, ফুলের মালা দিয়ে সাজানো আছে। চাষিরা সেই ফসল না বের, মা এই কি তুমি করলে, তুমি গেলে আমাদের ফসল চাইলে, অথচ তুমি ফসল খেলে না। তাই মা যে আশীর্বাদ চাষি ভাইদের দিয়ে গেছে। আজ বিজেপি সরকার যে আইন করতে চাইছে, সে আইন থাকবে না। কেন? আমরা কিছুদিন আগে বেলুড়মঠে বিজেপি সরকার নরেন্দ্র মোদী এসেছিলেন, তাকে আমি দুটি প্রশ্ন করেছিলাম, মানুষকে আমি মারতে পারেন, বাঁচাতে পারেন কি? তখন বললো, আমি মানুষকে বাঁচাতে জানি নি, জিলিপি দেখি কিন্তু জিলিপি খাই না, জিলিপির মধ্যে 2.5টা পেঁয়াজ আছে। বর্তমান ভারতবর্ষের মানুষকে পেঁয়াজের কাছে 10 দিন করে ফেলবো। আর এই পেঁয়াজ থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে প্রতিটা মানুষকে একত্র হতে হবে। রামকৃষ্ণ তাই একটু বলেছেন যে 10টা লাঠি যদি একত্রে থাকে, তাহলে ভারতবর্ষের এমন কোনো শক্তি নেই যে চাষি ভাইদেরকে হটিয়ে দেবে। এই 10টা লাঠি ইসলাম এবং হিন্দু ভাইরা যদি আমরা এক হয়ে যাই, তাহলে নরেন্দ্র মোদী কেন, নরেন্দ্র মোদী 10টা মিলিয়ে এলো, ভারতবর্ষে কিছু করতে পারবে না। আমরা যেমন আছি তেমন থাকবো। এই বলে বক্তব্য শেষ করলাম। হরিবল দর্শক। ধন্যবাদ বেলুড় মঠের মহারাজ সাহেবকে।
রাখবেন আজকের সভার প্রধান অতিথি রাজ্য জমিয়তুল উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আমরা যারা এখানে ওখানে আছি চলে আসি, খুব গুরুত্বপূর্ণ কথা থাকবে, আমরা সকলেই শুনি। জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোটদের প্রতি স্নেহ, আজকে এখানে শুধু কলকাতা থেকে হাইকোর্টের বার কাউন্সিল, যারা সারা পশ্চিম বাংলার সমস্ত হাইকোর্টের আইনজীবীদের সাথে যোগসূত্র রাখে, হাজার 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 আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে যুক্ত। সেই রকম একজন আইনজীবী কুসুম দত্তর কথা আপনারা শুনেছেন। এম এ সামাদ সাহেব ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন এ আইনের কি ক্ষতি। বেলুড় মঠ হিন্দু ধর্মের পবিত্র স্থান। আজকে মঠের মহারাজ নেমেছেন আপনাদের বোঝাতে, এটা খুব মামুলি ব্যাপার নয়। আমরা কলকাতা হাইকোর্টে আইনজীবীদের নিয়ে একটি লিগ্যাল সেল তৈরি করেছি। সেই লিগ্যাল সেল আপনাদেরকে সারা পশ্চিম বাংলায় আইনের সহায়তা দেবে। মালদা জেলায় যে সমস্ত আইনজীবীরা আছেন, তারা এদের সঙ্গে যুক্ত হলে আমরা মালদায়ও লিগ্যাল সেল করব। এখানে জেলা জমিয়তের সম্পাদক হাফেজ নজরুল সাহেবের কথা শুনেছেন, পরিচালক মাওলানা মঈদুল ইসলাম, ডাক্তার মুয়াজ্জেম সাহেব, ঈদগাহের ইমাম মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব, মাওলানা মঈনুল হক, হাফেজ আইনুল হক, হাসানুজ্জামান, মুফতি সালেহ, হাফেজ আমানাতুল্লাহ, হাফেজ সঈদ, মাওলানা মুফতি ইমরান এবং মাওলানা মাহফুজ সহ আপনারা সকলে আছেন। অনেকের ধারণা মাওলানা মৌলভী সাহেব নামাজ পড়বেন, রোজা রাখবেন, চাঁদা চাইবেন, এর আবার কাজে নামবেন কেন? আপনারা ঘুমিয়ে আছেন, আপনাদের ঘুম ভাঙাতে আমরা এসেছি। ওই যে তুঁত চাষ করেন, যেটা আলু, পটল, বেগুন, ধান চাষের থেকে বেশি মূল্য রাখে, ওই তুঁত চাষ মাথায় উঠে যাবে, এটা আমি বলে যাচ্ছি। এই জমির
মালিকানা চলে যাবে কোম্পানির হাতে, বেসরকারিকরণের হাতে। তারা যদি বলে এখানে তুঁত নাই, তোমাকে পেঁয়াজ লাগাতে হবে, তো আপনাকে পেঁয়াজ চাষ করতে হবে। সে যদি বলে আমি আলু লাগাতে বলবো, তো আলুর চাষ করতে হবে। ভারতবর্ষে 130-35 কোটি মানুষের মধ্যে 95 কোটি মানুষ কৃষির সাথে সম্পর্কিত। কত বললাম? 95 কোটি, প্রায় ধরুন 3 ভাগের কিছু কম। তারা কেন? কেউ জমির মালিক, কেউ চাষ করছে, কেউ সার দিচ্ছে, কেউ জমির ফসল কাটছে, কেউ মাথায় এই ফসল নিয়ে একটি জায়গায় রাখছে। পরোক্ষ প্রত্যক্ষ ভাবে 95 কোটি মানুষের পেটে লাথ মারতে চাইছে মোদী সরকার। লড়াইটা এখানে কিছু পুঁজিপতিদের পেট আরো ফুলবে। কেন্দ্রের বিজেপি সরকার ভারতবর্ষকে বিক্রি করতে চাইছে, ভারতবর্ষকে বন্দুক রাখতে চাইছে। দেশের মানুষের জন্য তারা বিশ্বাসঘাতক, তারা বেঈমান। ভারতের সংবিধানকে তারা ভাঙতে চাইছে। ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান পিনাল কোড সব তারা ধ্বংস করতে চাইছে। আমরা মসজিদে নামাজে দোয়া করি, আপনারও মনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলুন পড়ি না? পড়ি না? হাত তুলে বলুন কারা কারা পড়ে। সবাই দেখছি পড়ে। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এই দুয়ার অর্থ কি? ওগো আল্লাহ, ও পরবর্তীকালে আলম, আমাদের জীবনটা, আমাদের দুনিয়াটা সুন্দর করে দিন। খেতে পাবো তবেই তো সুন্দর হবে, চাষ করতে পাবো তবেই তো সুন্দর হবে। ভারত সরকার চাইছে দেশটাকে বিক্রি করে সর্বহারায় পরিণত করবে। ছাতি 56 ইঞ্চি আর মনটা হলো 2 ইঞ্চি। মন ছোট, সিনা বড়। ভারতবর্ষের মানুষকে আগুনের মুখে ঠেলে দিয়েছে। এ লড়াই জিততে হবে। বলুন জিততে হবে। আমরা আগামী 13 তারিখে বুধবার বর্ধমান জেলায় কলসির কাছে অবরোধ দেখেছি 12 ঘন্টা। ক ঘন্টা? পুলিশ হলে আমাদের উপর দিয়ে চলবে। পুলিশ কি করবে সেটা আমরা বুঝে নেব। আপনাদের শুনিয়ে যাচ্ছি, এই আইন যদি প্রত্যাহার না হয় তো কালিয়াচকের তীর মাথায় আমরা অবরোধ করব। এই অবরোধ আমরা পরিচালনা করব। আপনাদের বললে পুলিশ এসে মারামারি করে ফেলবে, খুব মাথায় গরম। কলকাতায় 40 বছর আন্দোলন করে পুলিশের সাথে আমাদের মারামারি নেই। আমরা 500 ভলেন্টিয়ার ট্রেনিং দিই, তারাই নিয়ন্ত্রণ করে, পুলিশ স্যালুট করে। যেরকম সুশৃঙ্খল ভলেন্টিয়ার দেখিনি। তো কালিয়াচকে বন্ধ হলে আমরা পরিচালনা করব। জমিয়ত উলামাহীন দায়িত্ব নেবে। কখন হবে, কিভাবে হবে, সবটাই আপনারা জানতে পারবেন। সাথে থাকবেন না থাকবেন না বললাম। আমরা বর্ধমানে যে আন্দোলন করছি, আলু, ডাল, চাল, তারপরে জ্বালানি কাঠ, হলুদ, লঙ্কা, মশলা সব নিয়ে আসবে সবাই। আমি যে গাড়ির হিসেব পাচ্ছি 500 গাড়ি সেখানে জমায়েত হবে। 500 গাড়ি। আজকের মাঠ মালদা ভরতে পারেনি। এখানকার ভাইরা বলছেন আমার তো কিছু হয়নি,
তোমার 2 বিঘে সম্পত্তি যখন চলে যাবে তখন কাঁদবে তুমি, বুঝবে তুমি। ভারতবর্ষের 6টি এয়ারপোর্ট বিমানবন্দর মোদী সরকার বিক্রি করেছে। ভুবনেশ্বরের এয়ারপোর্ট বিক্রি করেছে, অমৃতসর বিক্রি করেছে, দক্ষিণ ভারতে বিক্রি করেছে। এয়ারপোর্ট কার? ভারতবর্ষের জনগণের নিজস্ব জাতীয় সম্পদ। শুনতে পেলেন না? পেলেন না? প্রায় 28 জন ব্যক্তি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে অন্যায় এবং মিথ্যাভাবে জালিয়াতি করে বিদেশে লুট করে নিয়ে চলে গেছে। তার মধ্যে 20 জন ব্যক্তি মোদীর রাজ্য গুজরাটে। এদের লজ্জা হয় না? যদি দেশকে বিক্রি করতে হয়, মোদীকে বলবো আগে গুজরাট বিক্রি করো, তবে বাংলায় তোমার হাত। আমরা বাংলায় ইঞ্চি ইঞ্চি লড়াই করব, বাংলার মাটি বিক্রি করতে দেব না। আমাদের সম্পত্তি, আমাদের চাষবাস, আমাদের কৃষি উন্নয়ন রাজ্য সরকার ঠিক করবে। ওই রকম 56 ইঞ্চি ছাতির মুরলি আমাদের দরকার নেই। এই কারণে আপনাদের একত্রিত হতে হবে, সমাজকে বোঝাতে হবে। অনেকেই তো অনেক কিছু করে, তেরা বেকা দেখে লাভ নেই। জমিয়ত হিম্মত করেছে নন্দীগ্রাম, সন্তান কাকুর জিতেছে। 14 গ্রাম পার আমি নন্দীগ্রাম গেছি, কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। কবার গেছেন নন্দীগ্রাম? কবার লড়াই করেছেন? এই কারণে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা করে যাব ইনশাআল্লাহ বলে যাচ্ছি। এতে হিন্দু মুসলমান নয়, বাংলার মানুষ দেশের মানুষের স্বার্থে। দিল্লিতে যে আন্দোলন চলছে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে মাহমুদ মাদানী সাহেবের নেতৃত্বে আজ 1.5 মাস ধরে 2টি অ্যাম্বুলেন্স, ফল, চা, বিস্কিট, ড্রাই ফ্রুট, ঔষধ সমস্ত ফ্রি জমিয়ত উলামা হিন্দ বিতরণ করছে ওই শিখ ভাইদের সাথে। এবং আমরা দিল্লি হরিয়ানায় যারা আন্দোলন করছেন, আমরা তাদের সাথে সুজাপুর থেকে ঘোষণা করছি, বলুন আমরা দিল্লির সাথে আছি, ওই আন্দোলনের সাথে আছি। এই লড়াই চলবে সারা ভারতে এবং আগামী দিনে কলকাতায়ও প্রয়োজনে 3 দিনের গণ অবস্থান আমরা করব। মনে রাখবেন, নোটবন্দি হয়েছে, কি বলেছিলেন 56 ইঞ্চি ছাতি, কালা ধন সব নিকল যায়। কালো ধন আছে, নোটবন্দি করে নতুন নোট ছাপলে তো কালা ধন পাওয়া যাবে। 1 পয়সা কালা ধন বের করতে পেরেছে? 1 টাকা, একটা টাকাও কালা ধন বেরোলো না। আর আপনি মিথ্যে কথা বলে ফেললেন। এই মাঠে রাস্তাঘাটে বাচ্চারা খেলাধুলা করে, যে যেতে পারে পটকায় আর দিনে 50টা মিথ্যা কথা বলে। আমাদের দুর্ভাগ্য, দেশের প্রধানমন্ত্রী ডাহা ডাহা মিথ্যা। এরকম মিথ্যাবাদী ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। ভারতের আইন, জনগণের শক্তি, আল্লাহর মদত আমাদের কাছে সব থেকে বেশি। কাশ্মীর ইস্যুতে বিচার হয়নি, কাশ্মীরিদের মতামত চাওয়া হয়নি। পার্লামেন্টে 1 ঘন্টার মধ্যে বিলের খসড়া দিয়ে ঠুকে বলা হয়েছে কাশ্মীর ভারতের, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কাশ্মীরিদের সঙ্গে পরামর্শ দরকার ছিল। কিছুদিন আগে নির্বাচন হয়েছে, যৌথ জোট
বিজেপির মাথা নিচু ঠ্যাং উঁচু করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে। একইভাবে বাবরি মসজিদকে শহীদ করে মন্দির বানিয়েছে। আইন বলে না মসজিদে, বল প্রয়োগ হয়েছে। ভবিষ্যৎ বলবে কি হবে? খোদার ঘরই থাকবে, ওটা মসজিদ কোন সময় শক্তিতে মন্দির হয়নি। এটা ঘটনা, ক্ষমতার অপব্যবহার এই কৃষিবিদ জোর করে করেছে। তৃণমূল দলের 5 জন সদস্য 3 দিন আগে তারা হরিয়ানা বর্ডারে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কৃষক আন্দোলনের পক্ষে আমরা এই আইন প্রত্যাহার করা হোক। এই কারণে এই আইনের পক্ষে আপনাকে আমাকে লড়াই করতেই হবে। এই আইন যদি বলবৎ হয়, এখন রাষ্ট্রপতি শাসন করেননি, 5 বার বৈঠক হয়েছে, সুপ্রিম কোর্ট 2 বার সরকারের আবেদনকে প্রত্যাখ্যান করে ফেলে দিয়েছে। আবার 2 বার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 10 জন ছাত্রছাত্রী যারা মানবাধিকারের সঙ্গে যুক্ত, তারা দিল্লি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে। বলেছে আমরা দেশের নাগরিক, পুলিশ অত্যাচার করছে, ভারতবর্ষের 1949 সালের সংবিধান লঙ্ঘিত হয়েছে, রাষ্ট্রসংঘের নীতি লঙ্ঘিত হয়েছে, আপনি ব্যবস্থা নিন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। শুনে অবাক হবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পাঞ্জাব হাইকোর্টের ছাত্রছাত্রীদের বলেছে আমি সোয়ামোটা কেস করে আমার দায়িত্ব নিয়ে শুনানি হবে। দিল্লি সরকারের নাক ঘষে দিয়েছে না। এর আগেও আবেদন করেছিল, সরকার রিজেক্ট করে দিয়েছে। এই কারণে এই আন্দোলন জনগণের আন্দোলন, কৃষি জমি রক্ষার আন্দোলন। বেসরকারি হাতে চলে গেলে আপনার জমিকে বন্ধক রেখে ওরা টাকা নেবে, আপনি জানতে পারবেন না, জমি আপনার হাতছাড়া হয়ে যাবে। এই কথাগুলো ভাবতে হবে। এই রেল বাড়ির পাশ দিয়ে চলে গেছে, ফারাক্কা মালদা উত্তরবঙ্গ লাইন। ডিসেম্বর মাসে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভা আইন পাশ করেছে, 105টি রেল লাইন তারা বিক্রি করে দিয়েছে। 151টি বেসরকারি ট্রেন চলবে, প্যাসেঞ্জার ট্রেন। শুনতে পাচ্ছেন না? সবাই জানি রেল হল ভারতের জাতীয় সম্পদ। এই রেলের সম্পত্তি বিক্রি করে বেসরকারির হাতে দেওয়ার জন্য দিল্লি সরকার মন্ত্রিসভায় পাশ করেছে। 50টি টিকিট যদি বিক্রি না হয়, সেখানে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়াবে না। এত চক্রান্ত ভারতবর্ষকে বিক্রি করা। আমাদের 56 ইঞ্চি ছাতির নেতা, ওর একটা বন্ধু হেরে কুহারা হলে হাতির মতন কাদাতে পা পড়ে গেল, সেটা হলো ট্রাম্প। বড় বন্ধু, তিনি প্রচারে গিয়েছিলেন, বন্ধু আর খুঁজে পাননি। এমন ঠুনকো ফুল লাগা ডালে বসেছে, ডালও পড়েছে, মোদিও পড়বে, সেও যাবে। খুঁজে পাননি। ইসরায়েল তার বড় বন্ধু, আরবের ওই সালমান মোদির বন্ধু। আমি দেখেছি সালমানের বাবা আব্বা, তিনি বসে আছেন গেটসে চেয়ারে, আর মোদি দাঁড়িয়ে হুজুর হুজুর করছে। ভারতের মুসলমান খারাপ, হাতে তো সোনা চাঁদি নেই, আর উপরে মুসলমানের
ঘোড়ার পায়খানাতেও সোনা আছে, অতএব তাদের পায়খানা 4টা। 2.5 ফুটের সোনার অলংকার মোদিকে পরানো হয়েছে, আমি সে ছবিও দেখেছি। ভারতের মুসলমান খারাপ, এরা গহনা উপহার দেয় না, আর আরবের মুসলমান ভালো, যেহেতু সোনা উপহার। 70,000 ভারতবর্ষের নাগরিক যারা আরব যেখানে গালফে কাজ করে, বলুন না চলে আসুন, লড়াই করছে মুসলমানদের তাড়িয়ে দেবে। এনআরসি আনবো, বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখবে, ইট মারলে পাটকেল খেতে হবে, পাটকেল খেতে। এই কারণে মনোবল তৈরি করুন, সুশৃঙ্খল ভাবে কালাতিপাত করুন। এই আন্দোলন জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদের ঝড় তুলতে চাইছি। আগামীকাল মুর্শিদাবাদের বহরমপুরে কালেক্টরিয়েটের সামনে আমাদের প্রতিবাদ সভা। 13 তারিখে বর্ধমান বলছি, 14 তারিখে পশ্চিম বাংলার প্রতিটি মুসলিম সংগঠন নিয়ে আমরা বসেছি। কেন? হায়দ্রাবাদের পাখি উঠতে উঠতে বাংলায় নাকি ডিম পাবে। কি পারবে? হায়দ্রাবাদ থেকে উড়ে আসবে, বাংলায় ডিমে ঘষবে, ডিমে বাচ্চা দেবে, সে বাচ্চা বড় হবে, বাংলায় ডিমে ছানা খাওয়াবে। পরিষ্কার ভাবে শুনে নেবে, বাংলার মাটি অনেক শক্ত। হায়দ্রাবাদের নেতা দরকার নেই, সিদ্দিকুল্লাহ তার থেকে বড় নেতা বাংলা। তুমি কি আমাদের